বাংলাদেশের পক্ষে চীনের হুঙ্কার, ভারতকে ঠেকাতে নয়া কৌশল। আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না, তবে ডক্টর ইউনূসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায় তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি, দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। একেবারে গোহারা হারছে বিজেপি, এই নরেন্দ্র মোদীর বিজেপি। যে বাংলাদেশের একটা বিজয়, এক অর্থে পরোক্ষ একটি বিজয় হয়েছে। শিক্ষার্থীদের চমৎকার সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল, এবং এখানে এর সাথে বলতে চাই শিক্ষার্থীরা খুশি, তাদের জন্য আনন্দের খবর। এই ঘটনার নেপথ্যে আসলে কারা, কেন তাদেরকে হত্যা করতে চাইল, এই গাড়ির মালিককে, মানে ট্রাকের মালিককে, পুরো ঘটনা জানাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দুই সমন্বয়ক জনাব হাসনাত এবং সার্জিস, এবং এই দুর্ঘটনাকে তাদের পক্ষ থেকে হত্যা চেষ্টা বলা হচ্ছে। আমরা একটু দেখতে চাই হাসনাত সার্জিসকে কি কেউ হত্যা করতে চায়, করতে চাইলে কেন করতে চায়। হামলার ঘটনায় 50 জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেন। র এর এজেন্ট গ্রেফতার। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সন্দেহভাজন এজেন্টকে 2 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে সন্ত্রাস বিরোধী আদালত। স্বৈরাচারের ভারতীয় রয়ের এজেন্ট অন্যতম 2টাকে গ্রেফতার করেছে তারা, সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি। শুভেন্দু ভারত থেকে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? যে সে সীমান্ত বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, হুমকি দিয়েছে। আমরা অনেক ভয় পাইছি ভাই, আমরা অনেক ভয় পাইছি। শোনো, আমরা যাই না দেখে কলকাতার দোকানদাররা না খাইয়ে মরে। তুমি যে বক্তব্য দিছো, তোমাদের কলকাতার মানুষ তোমার পিড়ায় মারবে। শুভেন্দুর রাজনীতি আজকে থেকে নাই। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। দর্শক, হঠাৎ করেই 2 সমন্বয়ক সার্জিস এবং হাসনাতের উপর অতর্কিত গাড়ি হামলা। দর্শক, এই ঘটনাটি কেন ঘটলো, কারা ঘটালো এবং এটা ঘটিয়ে তাদের ঠিক কি ফায়দা হতে পারে, দর্শক সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক এরই সাথে বুঝতে পারবেন যে এটার সাথে জড়িত রয়েছে ভারত, এমনকি এটার বিরুদ্ধে সরকার সরাসরি অ্যাকশনে গিয়েছে। দর্শক, যখন ভারত থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে চীন। দর্শক, ভারতকে রুখে দিতে যেই পদক্ষেপটি এই মুহূর্তে চীন নিতে চলেছে বাংলাদেশের পক্ষ হয়ে, সেটি কিন্তু অভাবনীয়। দর্শক, তাই বলবো যারা নিউজটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের পক্ষে চীন ঠিক কি কাজটি করতে চলেছে। এমনকি দর্শক এরই সাথে সাথে ভারতীয় বিজেপির নেতা শুভেন্দুর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদের একাংশের নেতা তারেক, যেখানে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। তো প্রিয় দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোরও বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মূলত এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিটাগংয়ে যিনি সমন্বয়ক ছিলেন তিনি জানিয়েছেন যে ট্রাকটি সার্জিস এবং হাসনাতের মাইক্রোকে, মানে তাদের গাড়িকে টার্গেট করে, সেই ট্রাকের মালিক একজন আওয়ামী লীগের নেতা, বর্তমানে তিনি পলাতক আছেন, এবং যে ড্রাইভার তাকে আটক করা হয়েছে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত। এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য যারা সার্জিস হাসনাতের সঙ্গে সফর সঙ্গী ছিলেন তারা জানিয়েছে যে যখনই তারা দেখছেন উল্টো পাশ থেকে ট্রাকটি আসছে তাদের উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে তাদের তাদের বাসটি, তাদের গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তারপরও ট্রাকটি পরিকল্পিত সেই গাড়িকে আঘাত করার জন্য সামনে ছুটে আসে, পেছন থেকে আসে মোটরসাইকেল, সামনে থেকে ট্রাক, এবং এসে তাদের গাড়িকে চাপা দেয়। আল্লাহর রহমতে আমাদের এই 2 ছাত্র নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের বা 24-এর গণ অভ্যুত্থানের 2 বীর বেঁচে যান। প্রশ্ন হলো, কারা তাদেরকে মারতে চান? পশ্চিমবঙ্গের যিনি বিজেপি প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে যিনি পরপর কয়েক দফা নির্বাচন করেছেন, মূলত এই শুভেন্দু অধিকারী, তিনি একটা সময় ছিলেন মমতার দলের, পরবর্তী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা পেয়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে, এবং তিনি শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করেন, যদিও তিনি বিজয়ের মুখ দেখতে পারেননি। এই ডিগবাজি নেতার সাম্প্রতিক যতগুলো বক্তব্য দেখছেন, দেখবেন বাংলাদেশকে নিয়ে কি ব্যাপক উস্কানি তিনি দিচ্ছেন। আজকে তার বক্তব্য শুনলাম
তিনি সার্জিস আলমের একটি বক্তব্যকে এভাবে মোবাইলে দেখিয়ে তার গণমাধ্যম বা তার সঙ্গে তার নেতাকর্মীকে উস্কানি দিচ্ছে কিভাবে যে বাংলাদেশের মন্ত্রীর পদমর্যাদার এই ছাত্র নেতা নাবালক এরকম কয়েকটা শব্দ ব্যবহার করে বলেছেন, দেখেন ভারতের বিরুদ্ধে কি বলছে। তিনি বলছেন তোমরা লবণ পেতে পারো কিন্তু আয়োডিন আমাদের হাতে। তিনি সোমবার আমাদের যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন চিন্ময়কে দ্রুত ছেড়ে দিতে। দিন যত যাচ্ছে ভারত তার খোলস থেকে বেরিয়ে আসছে। প্রশ্ন হলো, গয়েশ্বরচন্দ্র রায়কে যখন প্রকাশ্যে আমাদের পুলিশ রাস্তায় পেটালো, রক্তাক্ত করলো এবং আমাদের নিপুণ রায় সহ আরো যত হিন্দু বিএনপির হিন্দু যারা আহত হলেন, নির্যাতিত হলেন, তাদের জন্য ভারত এতটুকু কথা বলেছে? বলেনি। চিন্ময়ের জন্য বলছে কেন? কেন? এখানেই মূল প্রশ্নের উত্তরটি খুঁজতে হবে। চিন্ময়কে ভারত এবং ভারতের এজেন্সিগুলো এবং শেখ হাসিনা সম্মিলিতভাবে নামিয়েছে এই সরকার হটানোর জন্য, এই সরকারকে বড় রকম বিপদে ফেলতে, টাফ টাইম দিতে। আর তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্যগুলো পৌঁছে গেছে। চিন্ময়ের অনেক গোপন নথি, তথ্য, ফোন আলাপ চলে এসছে আমাদের ইন্টেলিজেন্সের হাতে, যে তথ্যের আলোকে তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আর এই বিষয়টি মেনে নিতে পারছে না ভারত, বিজেপি তথা র। শুভেন্দু অধিকারীকে এখন মাঠে নামিয়েছে, তাকে দিয়ে বার্তা দিচ্ছে। একটা স্বাধীন দেশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এভাবে হুমকি দেয় কি করে? এটা কোন রাষ্ট্রের আইনে পড়ে? আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমার দেশের আইন যদি কাউকে অপরাধী মনে করে তাকে গ্রেফতার করবে, আইনের আওতায় নেবে। যদি নির্দোষ হয় ছাড়া পাবে, যদি দোষী হয় সাজা পাবে। তুই বেটা কে শুভেন্দু অধিকারী আমার দেশকে হুমকি দেওয়ার? তুই বেটা কে আগে সেটা বল আমাকে। বাংলাদেশকে হুমকি দিস না, বাংলাদেশকে হুমকি দিস না। আমাদের ছাত্র নেতাদের হত্যার চেষ্টা কারা জড়িত আমরা জানি। আমি সার্জিস আলমকে আজ থেকে 5-6 দিন আগে বলেছিলাম যে তোমাদের উপর বড় আক্রমণ হবে, আভাস পাওয়া যাচ্ছে। সার্জিস আমাকে বলেছে মৃত্যুকে পরোয়া করি না ভাইয়া, কারণ আমার মতো হাজারটা সার্জিস এই বাংলাদেশের জন্ম নিয়েছে। এক সার্জিস থেমে গেলে আরেক সার্জিস দাঁড়িয়ে পড়বে এই দেশকে রক্ষায়। আমি সার্জিসকে বলেছি না, আমরা যেই সার্জিস আছে তাকেই আমাদের মাঝে দেখতে চাই, কারণ স্বাধীনতার রক্ষায় এই সার্জিস হাসনাদের আমাদের দরকার, আসিফদের আমাদের দরকার, নাহিদদের আমাদের দরকার। এরা আমাদের কলিজার টুকরা। নাহিদ বলি, আসিফ বলি, আমাদের সার্জিস বলি, হাসনাদ বলি, এরা আমাদের কলিজার টুকরা। ওরা আমাদের কলিজায় আঘাত করেছে, বুঝতে পারছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, মন্ত্রীদের যেভাবে প্রোটোকল দেয়া হয় রাষ্ট্রের কাজে, আমাদের এই দুই প্রিয় ছোট ভাই ছাত্রনেতা সার্জিস এবং হাসনাদ প্রতি মুহূর্তে এই রাষ্ট্রকে সংস্কারে, এই রাষ্ট্রকে সহযোগিতায় কাজ করছে। ওদের নিরাপত্তার ব্যবস্থা করেন, ওদের পুরো নিরাপত্তার দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। ওদেরকে একা একটি গাড়িতে ছেড়ে দেওয়ার অর্থ কি? ওরা রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে। আজকে এখানে তো কালকে ওখানে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক বিভাগ থেকে আরেক বিভাগ ওরা ছোটাছুটি করছে, কিন্তু ওদের নিরাপত্তা নেই কেন? এই রাষ্ট্র কত বড় ফ্যাসিস্টকে ওরা সরিয়েছে। আর আমাদের শত্রু কারা? হাসনাদ সার্জিসদের শত্রু কারা? পৃথিবীর বিশাল এক দানবীয় শক্তি। আর আমাদের রাষ্ট্র ওদেরকে এভাবে অনিরাপদ করে ছেড়ে দেয় কি করে? আমাদের ওই বুড়ো ভাম উপদেষ্টাদের চেয়েও আমাদের এই ছাত্র নেতাদের নিরাপত্তা বেশি প্রয়োজন, কারণ ওরা টার্গেট নয়, ফারুকিরা টার্গেট নয়, তো টার্গেট হলো হাসনাদ, সার্জিস, নাহিদ, আসিফরা। ওরাই ফ্যাসিস্টকে তাড়িয়েছে। সার্জিস এবং হাসনাদের নিরাপত্তার বিধান করুন। আমি পুলিশ ভাইদের বলবো, আমাদের ইন্টেলিজেন্সকে বলবো, আপনাদের কাছে কি কোনো তথ্য আসে না? নাকি শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গে আপনাদের সকল তথ্য ভান্ডার খালি হয়ে গেছে? দুজন ছাত্রকে হত্যার চেষ্টা একটি ট্রাক পরিকল্পিত আসে, কোনো তথ্য আপনাদের কাছে আসে না? আমাদের ইন্টেলিজেন্স কি ঘুমিয়ে গেছে? আমাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো তথ্য নেই? বেনজির, হারুন, মনিরুলরা মাটির নিচ থেকে মানুষকে তুলে এনে আসামি বানিয়ে ফেলতো। যত রকম জঙ্গি আছে ধরে ফেলেছে। মানে যে মানুষটি জঙ্গি না, ঘরের একটা ছেলে, যে মানুষটা জীবনের জঙ্গির সাথে পরিচয় নেই, শুধু মুখে দাঁড়িয়ে বা নামাজ পড়ে, তাকে জঙ্গি বানিয়ে তাদেরকে বিভিন্ন বাড়ি ঘরে নিয়ে বাড়িটিকে আক্রমণ করে মেরে দিয়েছে পরিকল্পিত নাটক সাজিয়ে। আর বর্তমান সময়ে যে পুলিশগুলো এসেছে, এরা কি করছে? আমাদের ইন্টেলিজেন্স কি করছে? এদের কাছে কোনো তথ্য নেই। গত কয়েকদিনে একটার পর একটা বড় বড় অঘটন ঘটছে বাংলাদেশে, ইন্টেলিজেন্স কিচ্ছু জানছে না। মানেটা কি? ইউনূস সরকার এদিকে বসিয়ে রাখছেন কেন? দ্রুত পরিবর্তন করছে না কেন? কিছু ঘটে যাবার পর আমি মনে করি ইউনূস সরকারের আশেপাশে প্রথম আলোর, ডেইলি স্টার যাদেরকে বসিয়েছে, এরাই আজকে রাষ্ট্রকে অনেক বড় বিপদে ফেলছে। আপনি সাইফুল ইসলাম, আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, কেন জানেন? একে হত্যার পেছনে অন্যতম একটি কারণ ছিল যে এই লোকটাকে হত্যার পর মানুষ খেপে যাবে, হিন্দু বাড়িঘরে আক্রমণ করবে, একটা দাঙ্গার সৃষ্টি করবে, ভারত এখান থেকে সুবিধা নেবে। আবারও বলছি,
কোনো হিন্দু পরিবারে কেউ আক্রমণ করবেন না। যা কিছু হবে রাষ্ট্র করবে, যা কিছু করবে আদালত করবে। আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু কোনো বাড়িঘরে আক্রমণ করবেন না। আমি সতর্ক করছি আপনাদের, এটা ওদের পরিকল্পনা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন এইরকম একটা শীতলতার সম্পর্ক চলছে, তখন চীন দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশের পাশে। বুদ্ধিবৃত্তিকভাবে ইতিমধ্যে হুঙ্কারও দিয়েছে। গত রোববারের একটা ঘটনা যদি আপনাদের সামনে রাখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে চীনের পাওয়ারফুল স্টেটমেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহস, অনুপ্রেরণা এবং শক্তি জুগিয়েছে। গত রোববার এক অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অবিচল ও দৃঢ় রয়েছে এবং তা অব্যাহত থাকবে। ইয়াও ওয়েন আরো বলেন যে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের নতুন মাত্রায় উন্নীত হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি ও বাংলাদেশের রাজনৈতিক অবস্থান যেদিকে যাক না কেন, চীন বাংলাদেশের সম্পর্ক সবসময় অবিচল ও দৃঢ় গতিধারা বজায় রাখবে এবং রেখেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রদূত ইয়াও আরো বলেছেন যে ঐতিহাসিক এই সূচনা লগ্নে দাঁড়িয়ে বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একই গন্তব্যের দিকে ধাবিত হতে, পর্বত ও সমুদ্র পাড়ি দিতে এবং দুদেশের বন্ধুত্বকে আরো উন্নত করতে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে প্রস্তুত। এটা বাংলাদেশের জন্য এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অন্য রকম একটি মন্তব্য চীনের পক্ষ থেকে। আপনারা জানেন যে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর একটা ভয়াবহ বন্যা হয়েছে, বিস্তৃত সিলেট অঞ্চলকে প্লাবিত করেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও এই বন্যা হয়েছে। কঠোর এবং কঠিন অভিযোগ রয়েছে যে কোনো ধরনের তথ্য না জানিয়ে ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যাটি হয়েছে। এই বন্যার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সহযোগিতা করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য। একইভাবে চীনের পক্ষ থেকে একটা অভিজ্ঞ চিকিৎসক দলও পাঠানো হয়েছে। 10 সদস্যের চীনা চিকিৎসক দল বাংলাদেশ সফর করায় বা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করায় বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ওই চিকিৎসক দল বাংলাদেশ সফর করে আহতদের অবস্থা মূল্যায়ন করেছে এবং স্থানীয়ভাবে সমন্বিত উপায়ে চিকিৎসা পরিকল্পনা তৈরি করেছে। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে ওই পরিকল্পনা কার্যকর হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে 5ই আগস্টে প্রায় 2000-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। 30,000-এর মতো মানুষ আহত অবস্থায় এখনো বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে। এই আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য এবং কিভাবে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সুস্থ করা যায়, চীনের ওই চিকিৎসক দল সেই সমন্বিত পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং চীনের সম্পর্কটি যদি অর্থনৈতিক দিক দিয়ে বিশ্লেষণ করি, তাহলে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির যে মন্তব্য করেছেন সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে, সেটাকে সামনে রাখতে পারি। মাহফুজ কবির বলেছেন, বর্তমান সরকারের আমলে চীন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচকভাবেই এগিয়ে যাবে। চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কিছুটা আপত্তি থাকতে পারে, কারণ মার্কিন পররাষ্ট্র নীতিতে চীন প্রতিযোগী দেশ হিসেবে বিবেচিত। তবে বাংলাদেশেরও এই মুহূর্তে অর্থ প্রয়োজন, সেক্ষেত্রে চীন এগিয়ে আসতে পারে। কিন্তু বিষয়টি এমন নয় যে বাংলাদেশ চাইলেই চীন থেকে টাকা পাবে। অবশ্য চীনের ঋণের একটি বড় সুবিধা হলো চীনের ঋণের ক্ষেত্রে শর্ত খুব একটা কঠিন নয়। প্রিয় দর্শক, মাহফুজ কবির যিনি অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তিনি বলেছেন চীন বাংলাদেশের পণ্যগুলোর ক্ষেত্রে 100% শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, যা বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা। এটা একটা বড় রকমের গেম চেঞ্জার হবে বাংলাদেশের জন্য, কারণ আমরা চীনে রফতানির দিক থেকে 600 থেকে 700 মিলিয়ন ডলারের মধ্যেই আছি, কিন্তু এই শুল্কমুক্ত সুবিধার সুযোগে খুব দ্রুত চীনের রফতানি 1 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। এই হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক পরিকাঠামো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীন বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং নানা অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘদিন ধরেই কাজের মধ্যে বিস্তৃত হচ্ছে। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। মির্জা ফখরুলের মান সম্মান থাকছে না। মির্জা ফখরুল বিএনপিকে ডুবিয়ে দিচ্ছেন, জনগণের ইমোশনের বিপরীতে বিএনপিকে দাঁড় করিয়ে দিচ্ছেন। বিএনপি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। রাজপথের বিভিন্ন জায়গায় স্লোগান দেখেছেন না, লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে। ছাত্রদল অলরেডি সেই স্লোগান চট্টগ্রামে খেয়েছে। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ বৈধ শিক্ষার্থীদের উপর হামলা করার ফলে হাজারো শিক্ষার্থী জনতা স্লোগান দিয়েছে, ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্রদল যাবে সেই পথে। তো এখন জনগণের ইমোশনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো বেকায়দা করেছেন। পিনাকি ভট্টাচার্য হাতে আঠা মেখে ফখরুলকে ধরেছে, ফখরুলকে খেয়ে ফেলবে। ফখরুল সাহেব একেবারে ডুবে যাচ্ছেন, মান সম্মান কিচ্ছু রাখছেন না। দর্শক, প্রথম আলো এভাবে নিউজ কাট করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই তার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা আমার বিশ্বাস, আস্থা।
প্রথম আলো ডেইলি স্টারের উপর কি ইমোশন মির্জা ফখরুলের, কি মায়া, কি ভালোবাসা, কি প্রেম, কি আবেগ, কি সিরিয়াসনেস। মানে এত কঠোর কথা, এত সিরিয়াস কথা হাসিনার বিরুদ্ধে মির্জা ফখরুল বলেননি। খালেদা জিয়াকে যে কত নির্যাতন করা হয়েছে, হাসিনা করেছে, ভারত করেছে, সেই নির্যাতনেও মির্জা ফখরুল এত কষ্ট পাননি। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের আন্দোলনে মির্জা ফখরুল যতটা কষ্ট পাচ্ছেন তার কথা শুনলে বোঝা যায়। তো জনগণ প্রচন্ড খেপেছে, জনগণ মির্জা ফখরুলকে ব্যাপক গালাগালি করছে। এই বিষয়টা আমরা কিভাবে দেখবো, আমাদের টেক কি, আমার টেক কি পার্সোনালি। প্রথমে বলবো, দেখেন, প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত নয়সেন্স ক্রিয়েট করা, ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করা, ডেইলি স্টারের জায়গায় দিল্লি স্টার লিখে দেওয়া, এই জিনিসগুলোকে কিন্তু আমিও সমর্থন করিনি, আমরা এখনো বিরোধিতা করি। কিন্তু বিরোধিতা করার, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেওয়ার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে বলার একটা গ্রাউন্ড আছে, একটা দিক আছে। কখন বলছেন আপনি এটা দেখতে হবে, সময়টা কি। দেখেন, এই যে উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু প্রথম আলো বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে কিছুদিন যাবত জোরালো বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু জনগণ কি নাহিদকে গালাগালি করছে না? কারণটা কি বুঝতে হবে। এই যে প্রথম আলো কার্যালয়ের সামনে যারা নয়সেন্স ক্রিয়েট করেছে, পুলিশ তাদেরকে পিটিএসে গ্রেপ্তার করেছে, ডেফিনেটলি সেখানে উপদেষ্টা নাহিদের হাত ছিল। মানে প্রথম আলোর পক্ষ হয়ে জনগণকে পিটিয়েছে নাহিদ বা নাহিদের নির্দেশে। কিন্তু তারপরেও নাহিদকে মানুষ প্রথম আলো দালাল, ডেইলি স্টার দালাল, ভারতের দালাল বলছে না, কিন্তু ফখরুলকে বলছে। কারণ কি দেখেন, যেমন আমরা যারা আন্দোলনের ধরন নিয়ে বিরোধিতা করেছি, তারা প্রথম আলোকে ভারতের দালাল বলেছি, ডেইলি স্টারকে ভারতের দালাল বলেছি, প্রথম আলো ডেইলি স্টারের বিকল্প তৈরির কথা বলছি, প্রথম আলো ডেইলি স্টার বর্জন করার কথা বলেছি। কিন্তু মির্জা ফখরুল এরকম কিছু বলেননি। এক, নাহিদ, আসিফ, মাহফুজকে, এই তিন ছাত্র উপদেষ্টাকে প্রথম আলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দিয়েছিল, তাদেরকে ঘিরেই অনুষ্ঠান সাজিয়েছিল, কিন্তু তারা যায়নি। এর মানে তার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, জোর করে কোনো সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হবে এটাই তারা বিশ্বাসী নয়। কিন্তু তারা ভারতের দালালি কিংবা প্রথম আলোর যে অপরাজনীতি, ভারতের এজেন্ডা বাস্তবায়নের যে মিশন, সেটাকেও সমর্থন করে না। এই জন্য মির্জা ফখরুলের ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নেওয়া আর নাহিদ, আসিফ বা মাহফুজের ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নেওয়া এক নয়। ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে পেটানো এক নয়, পার্থক্য আছে। এবং দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে এমন সময় কথা বললেন, যেই সময়ে ইসকন কর্তৃক এদেশের রাষ্ট্রের আইন কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়, সেখানে প্রথম আলো ডেইলি স্টার সেখানেও ইসকনকে বাঁচানোর চেষ্টা করছে, এখানেও ভারতের দালালি করছে। এই সময় যখন জনগণ প্রচন্ড ক্ষুব্ধ প্রথম আলো ডেইলি স্টার এবং ইসকনের প্রতি, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে বলে। এই সময়টা মির্জা ফখরুলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যেমন সবাই প্রশ্ন করছে, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তো বললেন ফখরুল সাহেব, কিন্তু ইসকনের বিরুদ্ধে তো কিছু বললেন না, ইসকনের বিরুদ্ধে তো একটা শব্দ বিএনপি উচ্চারণ করলো না, এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড বিষয়ে তো মির্জা ফখরুল কথা বললেন না, আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, কোনো স্ট্রং ভয়েস নেই। চট্টগ্রাম মহানগরী বিএনপি বলেছে, বিএনপির লোকজন এটা নিয়ে সিরিয়াস নয়। মির্জা ফখরুল ধরাটা খেয়েছে এখানে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখাচ্ছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।